স্বামীর জানাজায় দাঁড়িয়েছিলাম আমি। আর ঠিক তখনই আমার ফোনে একটা অচেনা নাম্বার থেকে মেসেজ এলো, আমি বেঁচে আছি, ওদের বিশ্বাস করো না। প্রথমে ভেবেছিলাম কেউ হয়তো নিষ্ঠুর কোনো রসিকতা করছে, এমন একটা মুহূর্তে এর যে জঘন্য কিছু হতে পারে না। কিন্তু দ্বিতীয় মেসেজটা আসতেই আমার বুকের ভিতরটা কেঁপে উঠল। সেখানে আমার স্বামীর অফিস রুমের একটা ছবি ছিল, আর নিচে লেখা, আসল উইলটা এখানে লুকিয়ে রাখা আছে। ফোনটা আমার হাতে কেঁপে উঠল ঠিক তখনই, যখন ইমাম সাহেব শেষ দোয়া পড়ছিলেন। আমি দাঁড়িয়েছিলাম আমার স্বামী আব্দুল মতিনের জানাজার সামনে। ৪৩ বছরের সংসার ছিল আমাদের। এত দীর্ঘ একটা পথ চলার পর আজ মানুষটা সাদা কাফনে মোড়ানো হয়ে আমার সামনে শুয়ে আছে। আমার চোখের জল যেন শুকিয়ে গিয়েছিল। কাঁদতেও পারছিলাম না ঠিক মতো, শুধু বুকের ভিতরে একটা অসহ্য শূন্যতা। আমার দুই ছেলে শুভ্র আর সজীব আমার দুই পাশে দাঁড়িয়েছিল। ওদের দিকে তাকিয়ে হঠাৎ অদ্ভুত একটা অনুভূতি হলো। ওরা যেন খুব বেশি শান্ত, খুব বেশি গুছানো, খুব বেশি স্বাভাবিক, যেন সবকিছু আগেই জানা ছিল। ফোনে আবার তাকালাম, মেসেজটা এখনো জ্বলজ্বল করছে। ওই লাশটার জন্য কেঁদো না, আমি এখানে নেই। আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল, চোখ চলে গেল কাফনের দিকে। মনে হলো বুকের ভিতর কেউ ভারী হাতুড়ি মেরে বসেছে। কষ্টে পাশের একটা চেয়ারের হাতল ধরে দাঁড়িয়ে রইলাম। কাপা হাতে লিখলাম, কে কে তুমি? কয়েক সেকেন্ডের মধ্যেই উত্তর এলো, আমি মতিন, আমাদের ছেলেদের বিশ্বাস করো না। ফোনটা প্রায় হাত থেকে পড়ে যাচ্ছিল। ঠিক তখন শুভ্র আমার দিকে তাকালো। মা, শরীর খারাপ লাগছে? আমি তড়িঘড়ি করে ফোনটা আঁকড়ে ধরলাম। না বাবা, একটু মাথা ঘুরছে। শুভ্র হালকা হাসলো, কিন্তু সেই হাসিটা দেখে কেন জানি আমার বুকটা হিম হয়ে গেল। সেটা ছেলের হাসি মনে হলো না, বরং এমন একজন মানুষের হাসি যে নিশ্চিত হতে চাইছে সবকিছু তার পরিকল্পনা মতোই চলছে। সজীব এসে আমার হাত ধরল। মা, অনুষ্ঠান শেষ হলে তোমাকে নিয়ে বাসায় যাব, একা থাকা ঠিক হবে না। কথাটা শুনতে যতটা স্বাভাবিক, তার বলার ভঙ্গি ততটা ছিল না। অনুরোধ নয়, বরং নির্দেশ করছে মনে হলো। চারপাশের মানুষজন একের পর এক এসে সমবেদনা জানাচ্ছিল। আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, মানুষটা খুব ভালো ছিলেন। তোমার ছেলেরা আছে, ভয়ে কিসের? আমি শুধু মাথা নেড়ে যাচ্ছিলাম, কিন্তু আমার মাথার ভিতর তখন একটাই বাক্য ঘুরপাক খাচ্ছিল, আমাদের ছেলেদের বিশ্বাস করো না। সবাই বলেছে আব্দুল মতিন হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেছেন। রাতে নিজের অফিসে বসে কাজ করার সময় নাকি ঘটনাটা ঘটেছে, কিন্তু আমি সেখানে ছিলাম না। রাত 11:40-এ শুভ আমাকে ফোন করেছিল, কাঁপা গলায় বলছিল, মা, আব্বু আর নেই। আমি যখন পৌঁছালাম তখন অ্যাম্বুলেন্স প্রস্তুত, কাগজপত্র প্রস্তুত, সব কিছু প্রস্তুত। এত দ্রুত যেন সব ব্যবস্থা আগে থেকেই করা ছিল। সেদিন বিষয়টা নিয়ে ভাবার মতো অবস্থায় ছিলাম না, কিন্তু এখন এখন মনে হচ্ছে কিছু একটা ঠিক ছিল না, একদমই ঠিক ছিল না। সন্ধ্যার পর আমরা ঢাকার উত্তরা আমাদের বাড়িতে ফিরলাম। বাড়িটা বিশাল, কিন্তু সেদিন কেন জানি মনে হচ্ছিল চারপাশ ফাঁকা, নিঃশব্দ, ভয়ঙ্কর নিঃশব্দ। ড্রয়িং রুমে এখনো মতিনের বড় ছবিটা ঝুলছে, চশমাটা টেবিলের উপর রাখা, আর পাশে তার শেষ ব্যবহার করা চায়ের কাপ। আমি অনেকক্ষণ চুপচাপ বসে রইলাম। শুভ্র আর সজীবও বাসায় ছিল। ওরা বারবার ফোন করছিল, কখনো নিচু গলায় কথা বলছিল, কখনো উঁচু গলায় কথা বলছিল, কখনো ড্রয়ার খুলছিল, কখনো কাগজপত্র খুলছিল। এক সময় ওরা ভেবেছিল আমি হয়তো ঘুমিয়ে পড়েছি। আমি তখন সিঁড়ির কাছে দাঁড়িয়েছিলাম, হঠাৎ সজীবের গলা শুনলাম, কাজটা শেষ করতে হবে, মা যেন প্রশ্ন করার সুযোগ না পায়। শুভ্র নিচু গলায় বলল, কাল ডাক্তারকে নিয়ে আসবো, এই বয়সে এই শোকে ব্যাপারটা সহজ হবে। আমার বুক ধক করে উঠল। পুরো কথোপকথন বুঝিনি, কিন্তু এতটুকু বুঝেছি কিছু একটা ওরা লুকাচ্ছে। অনেক রাত পর্যন্ত অপেক্ষা করলাম। শেষমেশ যখন ওরা চলে গেল, আমি দরজা বন্ধ করে সোজা মতিনের স্টাডি রুমে উঠে গেলাম। রুমটাতে ঢুকতেই বুকটা মোচড় দিয়ে উঠল। এখানে সে ঘন্টার পর ঘন্টা বসে কাজ করত, এখানেই বসে চা খেত, এখানেই আমাদের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করতাম। ফোনটা আবার কেঁপে উঠল। একটা ছবি, মতিনের ডেস্কের ছবি। ডেস্কের নিচে বাঁদিকের কোণ লাল বৃত্ত দিয়ে চিহ্নিত, নিচে লেখা, বাঁদিকের কোণটা চাপ দাও। ওদের সামনে কিছু খুলো না। আমি হাঁটু গেড়ে বসলাম, হাত কাঁপছিল, তবুও নির্দেশ মতো চাপ দিলাম। টুক করে একটা শব্দ হলো,
তারপর ধীরে ধীরে খুলে গেল একটা গোপন ক্ষোভ। ভিতরে কোনো টাকা ছিল না, কোনো গহনা ছিল না, ছিল একটা খাম, একটা পেন ড্রাইভ, আর আমার নাম লেখা একটি হলুদ খাম। আমি খামটা খুললাম। প্রথম লাইনটা পড়েই চোখ ঝাপসা হয়ে গেল। প্রিয় নাসরিন, এটা মতিনের হাতের লেখা। আমি শতবার দেখলেও চিনতে পারবো। চোখের জল গড়িয়ে পড়তে লাগলো। কাপা হাতে পড়তে লাগলাম। যদি তুমি এই চিঠিটা পড়ো তাহলে বুঝবে আমি যা আশঙ্কা করেছিলাম সেটা ঘটতে শুরু করেছে। শুভ আর সজীবকে আমি যেমন ভেবেছিলাম তারা আর তেমন নেই। আমি তাদের কথোপকথন শুনেছি। তারা বীমা, ব্যবসা আর সম্পত্তি নিয়ে আলোচনা করছিল। এমনকি আমি না থাকলে কত দ্রুত তোমাকে অক্ষম ঘোষণা করা যায় সেটাও জানতে চেয়েছে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। চোখের সামনে সব ঝাপসা। তবুও পড়তে লাগলাম। কোনো কাগজে সই করবে না। ওরা যা দেবে তা খেও না। আর যে উইল দেখাবে সেটা বিশ্বাস করবে না। আসল উইল এমন জায়গায় আছে যেটা শুধু তুমি জানবে। ঠিক তখনই নিচে গাড়ির শব্দ পেলাম। চমকে উঠে জানালার দিকে এগোলাম। বাড়ির সামনে একটা গাড়ি এসে থেমেছে। শুভ্র, সজীব আর তাদের সঙ্গে সাদা অ্যাপ্রন পরা একজন লোক। আমার বুক ধকধক করতে লাগলো। ফোনে আবার মেসেজ এলো, দরজা খুলবে না। নিচে কলিং বেল বাজলো। একবার, দুইবার, তিনবার। মা, আমরা এসেছি, তোমার জন্য খাবার এনেছি। আমি নিঃশব্দে দাঁড়িয়ে রইলাম, কোনো উত্তর দিলাম না। সজীব বলল, মা, ডাক্তার শুধু তোমাকে দেখে যাবে। তার গলায় বিরক্তির ছাপ স্পষ্ট। তারপর শুভ্র বলল, নাসরিন, দরজা খোলো। আমি জমে গেলাম। ও কখনো আমাকে নাম ধরে ডাকেনি, কখনোই না। ভয়টা এবার সত্যি আমার হাড়ের ভেতর ঢুকে গেল। আমি দ্রুত নিচের ঘরে গিয়ে সেই ছোট্ট লকারটা খুললাম, যেখানে মতিন তার লাইসেন্স করা পিস্তল রাখত। আমি অস্ত্র চালাতে জানি না, তবু হাতে নেওয়ার পর অদ্ভুত এক সাহস পেলাম। ঠিক তখনই আর একটা মেসেজ এলো, পেছনের দরজা দিয়ে বের হয়ে যাও। পুরনো ড্রাইভার এখনো বিশ্বস্ত আছে। পুরনো ড্রাইভার? রহিম চাচা, যিনি প্রায় ২০ বছর আমাদের সঙ্গে ছিলেন, যাকে ২ মাস আগে শুভ্র হঠাৎ চাকরি থেকে সরিয়ে দিয়েছিল। আমি নিঃশব্দে নিচে নামলাম। এদিকে সামনের দরজায় ধাক্কার শব্দ বাড়ছে। তারপর হঠাৎ কাঁচ ভাঙার শব্দ। ওরা ভিতরে ঢোকার চেষ্টা করছে। আমি রান্নাঘর পার হচ্ছিলাম। ঠিক তখন টেবিলের উপর রাখা একটা খালি শিশি চোখে পড়ল। চায়ের চিনির পাত্রের আড়ালে লুকানো ছিল। আমি সেটা হাতে তুলে নিলাম। অদ্ভুত তেতো গন্ধ, গা শিউরে উঠল। মন আবার কেঁপে উঠল। ওরা কি ব্যবহার করেছে দেখতে পেয়েছো? আমার চোখ ভিজে উঠল। আমি লিখলাম, তুমি কোথায়? কিছুক্ষণ কোনো উত্তর এলো না। এদিকে ঘরের ভেতর পায়ের শব্দ। ওরা ঢুকে পড়েছে। সজীব চিৎকার করে বলছে, মা, তুমি ভয় পাচ্ছ কেন? তুমি এখন ঠিকমতো চিন্তাও করতে পারছো না। আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না। পিছনের দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। অন্ধকার গলির পাশে একটা পুরনো মাইক্রোবাস দাঁড়িয়ে ছিল। হেডলাইট বন্ধ, ড্রাইভারের জানালা নামানো। স্টিয়ারিংয়ে বসে আছেন রহিম চাচা। উঠেন মা, স্যার আগে থেকেই বলে গিয়েছিলেন দরকার হলে আপনাকে নিয়ে যেতে। আমার গলা শুকিয়ে গেল। তুমি জানো উনি কোথায়? রহিম চাচা কোনো উত্তর দিলেন না, শুধু বাড়িটার দিকে তাকালেন। ঠিক তখনই পিছনের উঠোনে শুভ্র এসে হাজির হলো। আমাকে দেখে চিৎকার করে উঠল, মা দাঁড়াও। আমি গাড়িতে উঠে বসলাম। মাইক্রোবাসটা মুহূর্তের মধ্যে অন্ধকার রাস্তার দিকে ছুটিয়ে গেল। আমাদের বাড়িটা ধীরে ধীরে দূরে সরে যেতে লাগলো। আমি জানালার কাছে মাথা ঠেকিয়ে বসে রইলাম। ঠিক তখনই ফোনে শেষবারের মতো একটা মেসেজ এলো, সত্যিটা এখনো তুমি জানো না। আর পরের বার যা জানতে পারবে তা তোমার জীবন আর তোমার ছেলেদের সম্পর্কে সব ধারণা বদলে দেবে। মাইক্রোবাসটা অন্ধকার রাস্তা পেরিয়ে শহরের এক প্রান্তে পুরনো একটা বাড়ির সামনে এসে থামলো। আমি তখনও কাঁপছি, হাতে মতিনের চিঠি, বুকে হাজার প্রশ্ন। রহিম চাচা দরজা খুলে বললেন, নামেন মা, স্যার এখানেই অপেক্ষা করছেন। আমার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে গেল। ধীরে ধীরে গাড়ি থেকে নামলাম। বাড়িটার ভেতরে ঢুকতে একটা পরিচিত কণ্ঠ শুনলাম, নাসরিন। আমি স্থির হয়ে গেলাম। কণ্ঠটা, এই কণ্ঠটা আমি হাজার ভিড়ের মাঝ থেকেও চিনতে পারবো। দরজার আড়াল থেকে বেরিয়ে এলেন আব্দুল মতিন, জীবিত, একদম জীবিত। আমার হাত থেকে খামটা পড়ে গেল। আমি ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম। বুকের ভিতর জমে থাকা কান্না একসাথে বেরিয়ে এলো। তুমি বেঁচে আছো? মতিনও কাঁপছিলেন। আমাকে মাফ করে দিও নাসরিন, অন্য কোনো উপায় ছিল না। অনেকক্ষণ পর আমরা বসে কথা বললাম। তখন তিনি আসল সত্যটা জানালেন। কয়েক মাস আগে তিনি জানতে পারেন শুভ্র এবং সজীব তার ব্যবসার কিছু শেয়ার গোপনে বিক্রি করেছে। শুধু তাই নয়,
তারা কয়েকজন দুর্নীতিগ্রস্ত আইনজীবী আর এক ডাক্তারের সঙ্গে যোগাযোগ করেছিল। তাদের পরিকল্পনা ছিল প্রথমে বাবাকে সরিয়ে দেওয়া, তারপর মাকে মানসিকভাবে অক্ষম ঘোষণা করে সব সম্পত্তির নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়া। প্রথমে মতিন বিশ্বাস করেননি, কিন্তু একদিন নিজের কানে সব শুনে ফেলেন। তিনি পুলিশ ও একজন পুরনো বন্ধুর সাহায্যে পুরনো পরিকল্পনার প্রমাণ সংগ্রহ করেন। তারপর নিজের মৃত্যুর নাটক সাজান, যাতে আসল অপরাধীরা নিজেদের মুখোশ খুলে ফেলে। আমি স্তব্ধ হয়ে শুনছিলাম। যে ছেলেদের নিজের রক্ত দিয়ে বড় করেছি তারা এমন হতে পারে, মেনে নেওয়া কঠিন, খুব কঠিন। পরদিন সকালে মতিন আমাকে নিয়ে পুলিশের বিশেষ ইউনিটের কাছে গেলেন। পেন ড্রাইভে থাকা অডিও, ভিডিও, ব্যাংক রেকর্ড সব জমা দেওয়া হলো। সে রাতেই অভিযান শুরু হয়। শুভ্র ও সজীব তখন বাবার ভুয়া উইল আদালতে জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। পুলিশ ঢুকে পড়তেই দুজনের মুখের রং বদলে গেল। আব্বু! শুভ্র চিৎকার করে উঠল। আপনি বেঁচে আছেন? মতিন শান্ত গলায় বললেন, হ্যাঁ, আর আজ তোমাদের আসল মুখও সবার সামনে উঠে আসবে। দুই ভাই প্রথমে অস্বীকার করলো, তারপর একের পর এক প্রমাণ বের হতে লাগলো। শেষ পর্যন্ত তাদের আর কিছু বলার রইল না। যখন পুলিশ হাতকড়া পরাচ্ছিল, আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম। মায়ের হৃদয় তখনও তাদের জন্য কাঁদছিল, কিন্তু সত্যের সামনে সেই কান্নার কোনো মূল্য ছিল না। কয়েক মাস পরে সবকিছু অনেকটাই বদলে গেছে। মতিন ব্যবসার বেশিরভাগ সম্পদ এতিমখানা, বৃদ্ধাশ্রম, শিক্ষাবৃত্তির জন্য দান করে দিয়েছেন। আমরা নতুন করে জীবন শুরু করেছি। সম্পত্তি নয়, শান্তিকে বেছে নিয়েছি। এক বিকেলে বারান্দায় বসে চা খাচ্ছিলাম। সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছিল। আমি মতিনকে জিজ্ঞেস করলাম, একটা কথা বলো তো, সেদিন যদি আমি তোমার মেসেজ বিশ্বাস না করতাম? মতিন মৃদু হেসে বললেন, তাহলে হয়তো আজ আমরা কেউ এখানে বসে থাকতাম না। আমি তার হাতটা শক্ত করে ধরলাম। জীবনে প্রথমবার বুঝলাম, সবচেয়ে ভয়ঙ্কর শত্রু কখনো কখনো বাইরের কেউ নয়, সে হতে পারে নিজেদের ঘরের মানুষও। আর সবচেয়ে বড় শক্তি হলো সত্য। সত্য দেরিতে আসে, কিন্তু একদিন না একদিন ঠিকই আসে। দূরে মসজিদ থেকে মাগরিবের আজান ভেসে আসছিল। আমি আকাশের দিকে তাকালাম। দীর্ঘদিন পরে বুকের ভিতর শান্তি অনুভব করলাম, কারণ অবশেষে সব রহস্যের পর্দা সরে গেছে আর আমরা দুজন নতুন জীবনের পথে হাঁটা শুরু করেছি।